প্রবলেম তো ফেস করেছি। আচ্ছা তুহিবুর, আপনার ওই প্রবলেমটার সমাধান পাইছি আমি, বুঝছেন? মানে সমস্যা যেটা হয় যে জি আমরা ওই আরওসির জন্য যে শর্টকাট মেথডটা দেখছিলাম, যে মানে লেফট সাইডেড হলে এইটা করব, রাইট সাইডেড হলে ওইটা করবো, এটা হলো কি হ্যাঁ মানে হ্যাঁ পরীক্ষার সময় মানে কুইক টাইমে ডিসিশন নিতে কাজে লাগে। কিন্তু ওটা করতে গিয়ে সমস্যা যেটা হয়েছে, আমি কিছু বেসিক মিস করে ফেলছি। পরে আমি যেটা করছি, পরে আমি কয়েকদিন একটু স্টাডি করলাম যে ঘটনা কি, কেন ওইটা হচ্ছে না। পরে স্টাডি করতে গিয়ে আমি যে জিনিসটা দেখলাম যে আপনি যেটা বলছেন ওটা ঠিক, যে মানে ইনফিনিটিকে আমরা যদি কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করি, তো ওই সংখ্যার পোলটা যেটা আমার ইনফিনিটির ভ্যালুটা ওইদিকে চলে যাবে। মনে করেন আপনি ইনফিনিটি একটা সংখ্যা আছে, এখন ইনফিনিটিটাকে আপনি -8 দ্বারা গুণ করলেন, -8 দ্বারা গুণ করলেন। এখন এটা তো একটা সার্টেন একটা ফাংশন, মনে করেন এটা এফ অফ এক্স বা কিছু একটা সার্টেন একটা ফাংশন। তো যেটা হবে যে মানে ইনফিনিটিটাকে আপনি যদি -8 দ্বারা গুণ করা ফাংশনটার ভ্যালু যদি হয়, তাহলে এখন আপনি ফাংশনটার ভ্যালু পাবেন হলে গিয়ে মাইনাস ইনফিনিটি সাইডে, মানে 0 থেকে -ইনফিনিটি এই দিকে পাবেন আর কি। বুঝতে পারছেন? তার মানে আমরা যে কোনো সংখ্যাকেই যদি কোনো একটা সার্টেন সংখ্যাতে গুণ করে দিই, এটার পোলটা চেঞ্জ হয়ে যায়, ইনফিনিটির ভ্যালুটার পোল চেঞ্জ হয়ে যায়। কারণ ইনফিনিটি আসলে কোনো একটা সংখ্যা না, ইনফিনিটি হলে কি একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, এটার কোনো ভ্যালু আমরা জানি না এবং এই জিনিসটা আনডিফাইন্ড। সো যেটা জাস্ট কল্পনা করা হয়, এরকম একটা ঘটনা ঘটে আর কি। তো এটা করতে গিয়ে আমাদের সমস্যা যেটা হয়েছে, সমস্যা হয়েছে হলে কি ই টু দি পাওয়ার আমাদের যদি মাইনাস সাপোজ কিছু একটা থাকে, মনে করেন এস টি যদি থাকে, এস এর ভ্যালু যদি এখানে আমার -ইনফিনিটি হয়, মানে একটা লিমিট যদি -ইনফিনিটি হয় আমার, তাহলে এখানে যেটা হইতেছে যে মাইনাসে মাইনাসে এখানে ইনফিনিটি হয়ে যেতেছে, টি হয়ে যেতেছে, ঠিক আছে? তার মানে এখানে এই যে ফাংশনটা আছে এটার ভ্যালুটা আমরা ইনফাইনাইট পাবো, তখন রেজাল্টিং যে এই ইটা হবে সেটা আমরা ইনফিনিটিতে পাবো। এটা একটা সমস্যা, এটা যদি এরকম যদি হয় তাহলে তো এই অঙ্কটা সমাধান করার আসলে কোনো উপায় নেই, ঠিক আছে? তো বইয়ের মধ্যে যেভাবে অঙ্কটা করে দেওয়া হয়েছে, বইয়ের মধ্যে অনেক লিমিটিং ভাবে করে দেওয়া হয়েছে। মানে আপনি ওপেনহাইমের বই বলেন বা সলিমানের বইতেই বলেন, যেটা দেখে আপনার কনফিউশনটা হয়েছে, ইনফ্যাক্ট আমারও হয়েছে, কারণ আমিই তো আপনাদেরকে শিখাইছি। সো আমি যেটা লিখে দিছি এটা আসলে এইভাবে যদি জাস্ট ডাইরেক্ট যদি একটা স্টেপ স্কিপ করে দিয়ে আমরা যদি লিখে দিই যে 1/a + s আর s ইজ লেস দেন -a অথবা গ্রেটার দেন -a, এই জিনিসটা আসলে অনেক লিমিটিং এবং এটা স্টুডেন্টদেরকে বুঝতে হেল্প করে না। এই জন্য আমি নিজেও সেদিন অঙ্কটা করতে পারিনি। পরে আমি যখন আরেকটু স্টাডি করলাম, তখন আমি যে জিনিসটা জানতে পারলাম যে এরকম স্টেজে আমরা যখন আসবো, যে একটা লাপ্লাস ট্রান্সফরমেশনের আমাদের একটা সার্টেন স্টেজে চলে আসছে। যেমন মনে করেন আমি একটা ফাংশন ধরলাম, যে ফাংশনটা হলে গিয়ে এক্স অফ টি, এটা সমান সমান কি ধরবো, মনে করেন ই টু দি পাওয়ার -at ধরলাম, সহজটাই ধরলাম, ইউটি ধরলাম, তাই না? তো এই অঙ্কটা যদি আমরা করি, এক্স অফ এস যদি আমরা বের করি, এক্স অফ এস বের করার পরে আমাদের একটা পর্যায়ে এরকম আসবে যে আমাদের এখানে চলে আসবে -1/a+s, আর এখানে ভিতরে থাকবে হলে গিয়ে, সরি এখানে তো লিমিট চলে আসবে, তখন এখানে লিমিট আসবে হলে গিয়ে, বলুন তো কি আসবে, ই টু দি পাওয়ার -a+s t, আর এটার লিমিট থাকবে হলে কি 0 টু ইনফিনিটি, কারণ যেহেতু এটা একটা রাইট সাইডে, ইনফিনিটি পড়ি। 0 থেকে ইনফিনিটি থাকবে। এখন এই জিনিসটাকে আরেকটু ইলাবোরেট ভাবে লিখি আমরা, যে 1/-a+s, এটা তো এটাই থাকলো। আর এখানে যেটা করলাম, আমরা এখানে লিমিটগুলো বসাইলে আমরা যেটা দেখবো যে ই টু দি পাওয়ার -a+s এর জায়গাতেই থাকবে, কিন্তু আমাদের টি এর জায়গায় চলে আসবে ইনফিনিটি। আর এখানে যেটা আসবে, এখানে -e টু দি পাওয়ার টি এর ভ্যালু যদি 0 বসে, অ্যাকচুয়ালি ইফেক্টিভলি তাহলে পুরোটাই 0 হয়ে 1 যাবে, আসবে অ্যাকচুয়ালি। পুরোটাই 0 হয়ে যাবে। এইটাই লিখলাম, 1 লিখলাম না, জাস্ট বোঝার সুবিধার জন্য, কারণ আমি এর আগে অঙ্কগুলো শর্টকাটে করছি, শর্টকাটে করাটা আমার মনে হয় ঠিক হয়নি। সো এখানে যেটা হচ্ছে দেখেন, এটা তো 1 হয়ে যাচ্ছে, এটা আমরা সবাই বুঝতেছি, এটা 1 হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা হলে কি এই টার্মটা নিয়ে, কারণ এই টার্মটার মধ্যে আমাদের ইনফিনিটি আছে। সো এটাকে আমাদের অনেক যত্ন সহকারে সমাধান করতে হবে। এখন এখানে সমস্যা যেটা দেখেন, সমস্যা হলে গিয়ে এখানে ই টু দি পাওয়ার -ইনফিনিটি আছে, ঠিক আছে, খুব ভালো কথা। আমি এর আগে ক্লাসগুলোতে যেটা বলছিলাম যে আপনার ইনফিনিটির সঙ্গে যেটাই আপনি গুণ করেন, রেজাল্টটা তো ইফেক্টিভলি আমাদের ইনফিনিটিই থাকবে, তাই না? সো আমরা যেটা জি কি স্যার। করছি, যে এটাকে ডাইরেক্ট 0 লিখে দিছি, তাই না? 0 লিখে দিয়ে তারপরে যে হ্যাঁ, পোল বের করে, পোলের ডান সাইডে না বাম সাইডে আরওসি সেটা বের করছি, কিন্তু সেটা এই বসিয়ে দিই। এই মেথডটা পুরোপুরি রং।
ঠিক আছে, এর আগে যে মেথডটাতে করছেন এই মেথডটা পুরোপুরি রং। রাইট মেথডটা যেটা, সেটা হলে গিয়ে আমরা এই জিনিসটাকে আরেকটু ভেঙে লিখবো, মানে এটা বোঝার জন্য আপনাকে ভেঙে লিখতে হবে, পরীক্ষার সময় আপনাকে ভেঙে না লিখলেও চলবে। শর্টকাট মেথড অঙ্ক করলে পরীক্ষার সময় বেশিরভাগ মেথডই অঙ্কই হবে, কিন্তু আমার মনে হয় এই মেথডটা রং, যে জাস্ট পোল ডান সাইডে হবে না বাম সাইডে বের হবে এই জিনিসটা বোঝাটা রং অ্যাপ্রোচ। সো আমরা এখানে আরেকটু ভেঙে লিখি, এটাকে ভেঙে লিখলে যেটা হবে যে আমরা এস এর একটা ভ্যালু জানি, যে এস এর একটা রিয়েল এক্সিসেও একটা ভ্যালু আছে এবং ইমাজিনারি এক্সিসেও এটার একটা ভ্যালু আছে, ঠিক না? এই জিনিসটা তো আমরা সবাই জানি, এটা ইনফিনিটি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা আবার দুইটা পার্টে ভাগ করে লিখি। দুইটা পার্টে কিভাবে ভাগ করে লিখবো, মনে করেন একটা পার্ট লিখি যে এ সিগমা আর একটা হচ্ছে জে ওমেগা। হ্যাঁ, এই আর সিগমা একটা দিকে রাখি, আর এটার সাথে ইনফিনিটি থাকলো। আরেকটা পার্ট যেটা দেখলাম যে ডট ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা, এটার সাথেও ইনফিনিটি থাকলো। ঠিক আছে, এভাবে তো লেখা যেতেছে না, কোনো সমস্যা তো নেই। তো জে ওমেগা কি মাইনাস হবে? কেন হবে না? এই যে মাইনাস আছে না একটা, এটাও তো জে ওমেগার সাথে গুণ আছে। জি স্যার, এবার বুঝতে ঠিক আছে, পেরেছি। এভাবে আমি লিখলাম। ঠিক আছে, এখন লেখার ফলে আমরা কি করলাম, আমরা বেসিক্যালি রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটাকে আলাদা করে ফেললাম। আলাদা করে আমরা এখন এই দুইটার ভ্যালু আলাদাভাবে বের করব। ঠিক আছে, এটার ভ্যালু বের করব, এটার ভ্যালু বের করব। তো ফার্স্টে এটার ভ্যালু আমরা বের করি। এটার ভ্যালু বের করার জন্য আমাদের একটা থিওরামের প্রয়োজন হবে, যে থিওরামটার নাম হলো কি ইউলার্স থিওরাম। ইউলার্স থিওরাম আপনাদের অঙ্কতে দেখার কথা, আমি ঠিক জানি না অঙ্কতে কোন পার্টটাতে আপনারা দেখছিলেন, তবে আমি যে গত কয়েকদিন ধরে এই সমস্যাটা সমাধান করার যখন চেষ্টা করতেছিলাম তখন আমি ইউলার্স থিওরামটা দেখলাম। ইউলার্স থিওরামটার প্রমাণটা আমি দেখিনি, প্রমাণটা আছে এখানে আপনি নেসো একাডেমির ভিডিওতে প্রমাণটা আছে, খান একাডেমির ভিডিওতেও আছে ইউলার্স থিওরামের প্রমাণটা। ইউলার্স থিওরাম যেটা বলে, মনে করি, হ্যাঁ, ই টু দি পাওয়ার জে এক্স যদি আপনার কাছে থাকে, ই টু দি পাওয়ার জে এক্স কে আমরা লিখতে পারি cos x প্লাস জে সাইন এক্স। এই এক্সপ্রেশনটা খুব সম্ভবত আমরা যখন দেখছিলাম ওই ফান্ডামেন্টাল এলিমেন্টারি সিগন্যালের মধ্যে, যখন কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল দেখছিলাম, কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালের মধ্যে কিন্তু এরকম একটা টার্ম ছিল, যদি আপনারা মনে করতে পারেন। এইটার যে ম্যাথমেটিক্যাল থিওরামটা এটা ডিকটেট করে সেটা হলো কি ইউলার্স থিওরাম। আপনাদের যদি কারো কনফিউশন থাকে আপনার ইন্টারনেটে ইউলার্স থিওরাম দিয়ে সার্চ দিলেই অনেক অনেক ডিরাইভেশন পাবেন। এটাকে অল্টারনেটিভলি যেভাবে লেখা যায় ই টু দি পাওয়ার মাইনাস জে এক্স যদি আমার থাকে, তাহলে আমি এটাকে লিখতে পারি cos x আর জে সাইন এক্স। মোদ্দা কথা হলো কি আপনার সাইন এক্স, সাইনটা হবে হলো কি আপনার ইমাজিনারি ভ্যালু আর কসটা হবে হলো কি আপনার রিয়েল ভ্যালু। কসটা রিপ্রেজেন্ট করবে হলো কি এক্সপোনেনশিয়ালটার রিয়েল ভ্যালু, আর সাইনটা রিপ্রেজেন্ট করবে হলো কি এক্সপোনেনশিয়ালটার ইমাজিনারি ভ্যালু। সো বেসিক্যালি আপনার কাছে যদি কোনো একটা এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে সেটাকে আপনি সাইন এবং কজ আকারে দেখাতে পারেন এভাবে। এই জন্যই আমাদের ইলেকট্রিক্যাল যত যা কিছু থাকে সবকিছুর মধ্যে দেখবেন যে সাইন এবং কজ এই দুইটা জিনিসের আধিক্য অনেক বেশি, কারণ আমাদের দেখা যায় যে এক্সপোনেনশিয়াল গ্রোথ হয়, এক্সপোনেনশিয়াল ডিকে হয়, তখন আমরা সবকিছুকে সাইন আর কজ দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এখানে এখন যেটা হইতেছে যে ই টু দি পাওয়ার মাইনাস জে এক্স মানে যদি এটা হয়, তাহলে দেখেন এখানে যে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা ইনফিনিটি আছে, এটাকেও কিন্তু আমরা এটার মতো করে লিখতে পারি। যদি লিখি, তুমি বলতে পারবেন কি হবে? স্যার হবে cos ওমেগা মাইনাস জে cos ওমেগা ইনফিনিটি, cos ওমেগা ইনফিনিটি cos ওমেগা ইনফিনিটি মাইনাস জে সাইন ওমেগা ইনফিনিটি। sin ওমেগা ইনফিনিটি। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা পার্ট পাবো যদি এটাকে আমরা কনভার্ট করি, এই দুইটা পার্ট পাবো। এখন এই জিনিসটাকে যদি আমরা আরেকটু ভালোভাবে দেখি, ভালোভাবে দেখলে দেখবো যে এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার cos থিটা, তাই না? কারণ ওমেগা টি মানেই তো থিটা, আমরা যতদূর জানি, মানে cos থিটাকে আমরা cos ওমেগা টি আকারে দেখাইতে পারি, আর ওইটাও sin থিটা, কোনো সমস্যা নেই। এখন আপনারা cos থিটার ভ্যালু কখনো +1 থেকে -1 এর বাইরে দেখাইতে পারবেন? না। cos থিটার ভ্যালু আপনারা যদি 720 ডিগ্রি পর্যন্ত চিন্তা করেন বা আরো বেশি ডিগ্রি পর্যন্ত যদি চিন্তা করেন, 360 ডিগ্রি এর পরে 720 ডিগ্রি, cos থিটার ভ্যালু কিন্তু সবসময় -1 থেকে 1 এর মধ্যে আসবে। সেম গোস ফর সাইন, তাই না? সাইনের ভ্যালু আমাদের সবসময় -1 থেকে 1 এর মধ্যে আসবে। তার মানে নো ম্যাটার হোয়াট আমার থিটার ভ্যালু কত, নো ম্যাটার হোয়াট এটার ভ্যালু কিন্তু সবসময় আমার -1 এর থেকে +1 এর মধ্যে আসবে, মানে এই রেঞ্জটার মধ্যে
ও ভ্যারি করবে, ঠিক আছে, এই রেঞ্জটার ভিতরে ও ভ্যারি করবে। তার মানে এখানে আমার টি এর মান ইনফিনিটি হোক, ইনফিনিটির বড় হোক, আমার কিচ্ছু যায় আসে না, এই জিনিসটা সব সময় ফাইনাইট আসবে। -1 থেকে +1 এর মধ্যে থাকবে। -1 থেকে +1 হবে নাকি আমি বলতে পারি না, দুইটাই যদি একসাথে -1 হয় তাহলে হয়তো -2 হবে, কিন্তু মানে ফাইনাইট হবে, এটাই হলো সবচেয়ে বড় কথা, যে ফাইনাইট হবে, ঠিক আছে। এখন একটা জিনিস আমরা সহজেই বুঝতে পারতেছি যে কেন আমরা আরওসি হিসাব করার সময় শুধুমাত্র রিয়েল পার্টটা নিয়েছিলাম। মনে আছে আমরা যখন আরওসি নিয়েছিলাম তখন আমরা এরকম একটা কথা লিখছিলাম যে আর জি ই স্যার, আমরা শুধু এ প্লাস। কিন্তু এতদিন আমিও যেটা করছি আপনারাও যেটা করছেন সেটা হলো কি বেসিক্যালি গাঁজাখুরি, ঠিক আছে, মানে সবাই লেখছে বা বইয়ে লেখছে বা ইন্টারনেটে বলছে এই জন্য শিখছি, কিন্তু অ্যাকচুয়ালি এই অ্যাপ্রোচটা পুরোপুরি রং। এবং যে কোনো একটা অঙ্ক আপনি, না আমিও যখন বিপদে পড়ছি, আপনি যখন কোশ্চেন করছেন তখন আমিও কিন্তু সমাধান করতে পারিনি, কারণ গাঁজাখুরি মেথডে সব অঙ্ক সমাধান করা যায় না। সো এখানে আপনার এইভাবে যদি আপনি দুইটা পার্টি স্প্লিট করে ফেলান, আপনি ইমাজিনারি পার্টটার ভ্যালু সবসময় ফাইনাইট আসবে। সো এটা নিয়ে আমাদের ওয়ারি করার দরকার নেই, তো এখন থেকে আমরা এটা নিয়ে ওয়ারি করব না, কারণ এটা আমাদের আরওসির ক্ষেত্রে এটা কোনো ইফেক্ট ফেলবে না, এটার ভ্যালু ফাইনাইট। সো আমাদের ওয়ারি হলে গিয়ে সব এইটা নিয়ে এখন, ঠিক আছে, e⁻⁻a প্লাস সিগমা ইনফিনিটি। এখন দেখেন আমরা কিন্তু মানে কমন যে নলেজটা ছিল, ওই কমন নলেজে আমরা সবসময় ধরে নিয়েছি যে এটার ভ্যালু 0 আসবে, কারণ -ইনফিনিটি e⁻⁻∞ এটা যতই বড় হোক আমাদের এই জিনিসটা ঘুরে ফিরে e⁻∞ মানে 0 আসবে, তাই না। এখন একটা জিনিস চিন্তা করেন, আপনার এটা যদি কোনোভাবে এটা যদি নেগেটিভ হয়, এটা মনে করেন আমাদের নেগেটিভ, ঠিক আছে, এর ভ্যালুটা নেগেটিভ, এবং এর যে নেগেটিভ ভ্যালুটা সেটা আবার সিগমার থেকে বড়, এরকম একটা সিচুয়েশনে যদি আপনি পৌঁছান তখন তখন কি হবে দেখেন তো। তখন এই জিনিসটা কি হবে, তখন এই জিনিসটা মানে যেটা হবে যে মানে যেটা বেসিক্যালি ধরলাম যে সিগমা ইজ লেস দেন -a, হ্যাঁ, সিগমা ইজ লেস দেন -a, সিগমা ইজ লেস দেন যদি -a হয়, তাহলে এর ভ্যালুটা পজিটিভ হবে। না, ভালো করে চিন্তা করে দেখেন, সিগমা যদি লেস দেন -a, ধরলাম এর আমরা একটা ভ্যালু দিলাম, এর ভ্যালু 2, 2, ওকে স্যার। সিগমা ইজ তাহলে হচ্ছে সিগমার -2, তাহলে এর পরেরটাই নেন, -2 এর পরের ছোট ভ্যালুটা কি আসে, -3। -3, তাহলে এখানে সিগমার ভ্যালু -3 বসান। সিগমার ভ্যালু -3 বসালে স্যার হচ্ছে -1, তাহলে +1 -1, আসে স্যার। তাহলে +1 চলে আসে, তাহলে তখন e⁻∞ চলে আসে না। জি। তাহলে তখন কি আমার এটার রেজাল্ট কি তখন, এটা কি আরওসি হবে, আমার ট্রান্সফর্মটা কি কনভার্জ করবে এই রিজনে, কনভার্ট করবে না করবে স্যার, না, করবে না, ইনফিনিটি হলে সম্ভব না, একটা করবে না। ফাইনাইট এই ভ্যালু জন্যই অবভিয়াসলি। দেখেন, দেখেন তাহলে ঘটনাটা কি হইতেছে, তাহলে আমরা ধরতেছি কি সিগমা তাহলে হইতেই হবে কি গ্রেটার দেন -2। এই জিনিসটা এ, আমাদের কোন আইডিয়াটার সঙ্গে হ্যাঁ মানে কনফার্ম করলো দেখেন তো, এই জিনিসটা আমাদের কোন আইডিয়াটার সঙ্গে কনফার্ম করলো। ও যে আমরা শর্টকাট শিখছিলাম না যে আপনার সিগন্যাল যদি রাইট সাইডেড হয় আরওসিটা অবশ্যই আপনার তাহলে সে গ্রেটার পোলের দেন হবে আর রাইট সাইডে হবে, তাই না। দেখেন আমাদের জি অরিজিনাল সিগন্যালটা ছিল হলো কি রাইট সাইডের, জি। এই জন্য আমাদের ওই আইডিয়াটার সঙ্গে এটা কনফার্ম করলো যে অবশ্যই সিগমাকে তাহলে -2 এর থেকে বড় হতে হবে, কারণ সিগমা যদি -2 এর থেকে ছোট হয়, -2 এর থেকে ছোট হয়, তাহলে তো এই জিনিসটা মানে যে জিনিসটা অ্যাপারেন্টলি আমাদের কাছে মনে হইতেছিল যে জিনিসটা ফাইনাইট রেজাল্ট আসবে, কিন্তু এটাও একটা ইনফাইনাইট রেজাল্ট ইয়েল্ড করতেছে, তার মানে এই জিনিসটা আমরা নিতে পারবো না তখন। সিমিলারলি এখন এই অ্যাপ্রোচে যদি পুরো জিনিসটা আমরা এখন আবার করব, জাস্ট কি করব, e⁻t এর জায়গায় আমরা এখন e⁻−t এর জন্য করব, e⁻−t এর জন্য করব, যে এই সমস্যাটা তখন কিভাবে ট্যাকেল হবে। তাহলে মনে করেন এটা xt ধরলাম, আর এখানে ইউ এর আগে একটা ধরলাম যে একটা মাইনাস আছে, ঠিক আছে। তাহলে এটা ক্লিয়ারলি এটা একটা লেফট সাইডেড সিগন্যাল। তো লেফট সাইডের সিগন্যালটা আমরা যদি সলভ করি আমাদের এক্সএসটা আসবে সমান সমান -a/t, তো 1 এখানে বাই সামনে 1 - a + s এটাই আসবে, এটা সেমই থাকবে। জি কিন্তু এখানে যেটা হবে, এখানে আমাদের আসবে হলো কি সিমিলারলি a + s t, আর আমার লিমিট থাকবে হলো কি এখন -ইনফিনিটি টু 0, 0। -ইনফিনিটি টু 0। তো আমরা এই জিনিসটাকে আবার অ্যানালাইসিস করব এখন 1/a + s, তাহলে এখন যেটা হবে আমাদের আমাদের একটা টার্ম আসবে হলো কি e⁻−a + s, একটা আসবে হলো কি 0, আরেকটা আসবে হলো কি e⁻−a
a ইনফিনিটি প্লাস এস মাইনাস ইনফিনিটি, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে আমরা এখন আবার ভেঙে লিখি, ভেঙে লিখলে আমরা যেটা পাই ওটাকে বাদ দিলাম, প্রথম পার্টটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আমাদের এখানে আসতেছে a প্লাস এস আর এখানে আসতেছে ইনফিনিটি, কারণ ইনফিনিটির মাইনাস আর এটার মাইনাস মিলে আমার এটা প্লাস হয়ে পজিটিভ হবে। ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে আবার আমরা ইউলার্সের জন্য আমরা এটার ই পার্টটা ইমাজিনারি পার্ট আর রিয়েল পার্টটাকে আলাদা করে ফেলি, সিগমা ইনফিনিটি, আর একটা পার্ট আসবে হলো কি ই টু দি পাওয়ার জে ওমেগা ইনফিনিটি, এই দুটো পার্ট আসবে। সো এটা নিয়ে আমাদের ওয়ারি করার কোনো দরকার নেই, কারণ এটার ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে আসবে। এটাকে নিয়ে আমাদের এখন ওয়ারি করতে হবে কোন কন্ডিশনে, সরি আমি এখানে ভুল লিখছি, কোন কন্ডিশনে এটা আপনার ই হবে না, ইনফিনিটি হবে না, রেজাল্ট ইয়েল্ড করবে না ইনফিনিটি। যদি হচ্ছে স্যার হচ্ছে বড় হয়, ছোট হতে হবে, সিগমার ভ্যালুটা 8 চেয়ে ছোট হতে হবে। সিগমার ভ্যালু যদি 8 থেকে ছোট হয়, মনে করেন আবার ধরলাম যে a নাই, আমাদের a এর জায়গায় এখানে আছে 2, ধরলাম a এর জায়গায় 2 আছে। এখন সিগমা যদি 2 এর থেকে ছোট হয়, সিগমা যদি 2 এর থেকে ছোট হয় না, তাইলেও কি হবে? স্যার সিগমা যদি 2 এর চেয়ে ছোট হয় -2 তাহলে এর থেকে হচ্ছে ছোট হতে হবে, 2 এর থেকে না, -2 এর থেকে জি ছোট স্যার হতে হবে। -2 এর থেকে যদি ছোট হয় সেই ক্ষেত্রে আপনার পরেরটা আসতেছে -3, পরের ভ্যালুটা -3 ধরলে এটা তখন -3 আর 2 মিলে হয়ে যাবে -1। -1 টাইম ইনফিনিটি যদি আমরা করি তাহলে সেই জিনিসটা তখন আসবে হলো কি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। শুধুমাত্র সেই ক্ষেত্রেই আমার সিগন্যালটা কনভার্জ করবে, বাকি কোনো ক্ষেত্রে কনভার্জ করবে না। আমি আশা করি যে এতদিন মানে যে শর্টকাটটা শিখছি ওটা আসলে ভুল অ্যাপ্রোচ ছিল। আমি আশা করি যে কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। আমার নিজেরও ভুলটাও কনফিউশন কিন্তু হয়েছে। ঠিক ওয়েতেই ছিল। বই কিভাবে করছিল? না স্যার বইয়ের কথা বলি না, বলেছি যে ভুলটাও ঠিক ওয়েতেই ছিল, আমরা যেটা শিখেছি সেটাকে আমরা না শুধু না, একবার ভুলটা প্রুফ ঠিক করলাম, ওইটা এর বেশি ছিল, কিন্তু বইয়ের মধ্যে আপনার যেভাবে একটা লাইন স্কিপ করে লিখে দিছে, এভাবে যদি আপনি কোনো অঙ্ক শিখতে চান, আমার মনে হয় কোনো স্টুডেন্টের পক্ষে এই জিনিসটা শেখা সম্ভব না। কারণ কেউ যদি আপনাকে এই উল্লেখ না ঝামেলার করে কারণে দেয় যে স্যার আপনি আপনাকে আপনি যে ইউলার্স ফর্মুলা ইউজ করছেন, এই জিনিসটা আপনি বলেন নাই, আপনি যে এটার মধ্যে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করছেন, সেই জিনিসটা আপনি বলেন নাই, আপনি পুরো অঙ্কটা বুঝবেন কিভাবে? সো আপনাকে থ্যাঙ্কস অনেক কোশ্চেনটা করার জন্য, আমি অনেক কিছু শিখতে পারছি এটার ফলে। আপনারা সবাই কি বুঝতে পারছেন সমস্যাটা কোথায় ছিল? আচ্ছা ঠিক আছে, আপনাদের আর কোথাও কি সমস্যা আছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নিয়ে? স্যার দুই একটা যদি ম্যাথ এক্সাম্পল আর করানো হতো ফুরিয়ারেরও এবং ল্যাপ্লাসেরও, তাহলে আমাদের জন্য আরেকটু বেটার হতো স্যার। পরীক্ষায় যেই টাইপের এক্সাম মানে এক্সামে যেই টাইপের হচ্ছে কোশ্চেন ফুরিয়ার আর আসবে ল্যাপ্লাস তার তো মধ্যে একই থেকে অঙ্ক, আপনাদের মানে যে কোনো একটা ভালো করে প্র্যাকটিস করলেই কিন্তু আসলে আপনারা সব পারবেন। কারণ ফুরিয়ার আর ল্যাপ্লাসের মধ্যে বেসিক্যালি ডিফারেন্স আছে কোনো ডিফারেন্স নাই, ওই যে পুরো একটা অঙ্ক এক্সট্রা একই। হচ্ছে সিগমা যোগ করতে হয়। সো ল্যাপ্লাস করাটাই তো বেটার, তাই না? কারণ ল্যাপ্লাস করলে আপনি একসাথে দুটোই শিখে ফেলতেছেন। জি স্যার, তো ল্যাপ্লাসের যদি একটু এক্সাম্পলস দেখায় দেন আমাদের আরো উপকার হয়। চলেন তাহলে ল্যাপ্লাসের কতগুলো অঙ্ক করি, দাঁড়ান আমি বইটি বের করি। এরকম আপনাদের মনে হয় একটা ফুরিয়ার ট্রান্সফরমেশন ছিল, আপনাদের মনে হয় পরীক্ষাতে এরকম একটা অঙ্ক দিয়েছিলাম। সো এখানে এক্সটি দেওয়া আছে, আপনাকে পরীক্ষায় কোশ্চেন করা আছে, আমার এখানে এক্সেস হোয়াট, এক্সেসটা বের করতে হবে। সো আমরা যদি এক্সেসটা এখানে বের করি, সিম্পলি এক্সেস বের করতে গেলে আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সূত্রটা লিখব, -ইনফিনিটি টু ইনফিনিটি এক্সটি টাইমস ই টু দি পাওয়ার মাইনাস এসটি ডিটি। ঠিক আছে, এখন এই জিনিসটা বের করার জন্য আপনারা এই অঙ্কটা করতে পারবেন।
বলুন তো এখন কি করতে হবে আমাদেরকে? স্যার এক্সটি আগে হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন করতে হবে। কেন ফুরিয়ার ট্রান্সফরমেশন কেন করবেন? ল্যাপ্লাস দিয়ে করবো, সমস্যা কি? ফুরিয়ার দিয়েও করা যাবে, ফুরিয়ার দিয়ে ঠিক করলেও আছে, সমস্যা নেই। তাহলে তাহলে এক্সটি লিখে ফেলবো। এক্সটি লিখবেন, তাই এক্সটির ভ্যালু কত লিখবেন আপনি? এক্সটি হচ্ছে স্যার এক্সটি হচ্ছে 0 1, এক্সটি হচ্ছে 0 1 থেকে 1 3 পর্যন্ত ওর ভ্যালু 1, বাকি সব জায়গাতে ওর ভ্যালু 0। 0 e টু দি পাওয়ার মাইনাস st dt। জি। তারপরে এটার থেকে যদি আমরা এটাকে সমাধান করি, এটা সমাধানটা খুব ইজি হবে। এটা হবে কি e টু দি পাওয়ার মাইনাস st যেহেতু আছে, তাহলে এটা হবে কি 1 বাই মাইনাস s, আর এখানে যেটা হবে e টু দি পাওয়ার মাইনাস st, ই টু দি এটা পাওয়ার লিমিট হলে কি 0 থেকে 3। সো 0 থেকে 3 0 বসালে 3 এটা হবে লেগে 0 বসালে হবে এটা 1, আর 3 বসালে e টু দি পাওয়ার ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস 3s 3s মাইনাস 1, তাই না? ডিভাইডেড বাই মাইনাস s, স্যার এটা বা এটাকে আমরা অল্টারনেটিভলি লিখতে পারি 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 3s ডিভাইডেড বাই s। ঠিক আছে তো নাকি? লিখে যায়। এখন এই জিনিসটা জি স্যার। আমাদেরকে বের করতে হবে, আরওসি বের করতে হবে। এটা হলো কি সবচেয়ে চ্যালেঞ্জিং। এখন আমরা আরওসি কিভাবে বের করব? তো আরওসি বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে আমরা এই জিনিসটা রিয়েল আর ইমাজিনারি পার্টটাকে আলাদা করব। রিয়েল এবং ইমাজিনারি পার্টটাকে কেমনে আলাদা করব? 1 মাইনাস e টু দি পাওয়ার ই টু দি পাওয়ার মাইনাস 3, 3 না না না, দাঁড়ান দাঁড়ান জে ওমেগা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটাকে এইভাবে করার দরকার নেই কোনো, এটাকে এইভাবে করার দরকার নেই। কেন করার দরকার নেই? কারণ হলো গিয়ে এই জিনিসটা তখনই ইনফিনিটি হবে যখন আপনার এই এস এর ভ্যালুটা কি হবে? এস এর ভ্যালুটা যখন শুধুমাত্র 0 হবে 0 হবে। তখনই শুধুমাত্র ইনফিনিটি হবে, তাই না? জি স্যার, আর কোনো কখনো এই বাদে আর ইনফিনিটি কখনো ইনফিনিটি হবে না। তার মানে এস এর ভ্যালু যখন 0 হবে, এটার মানে কি? এটার মানে হলো কি সিগমা যখন আপনার 0 হবে তখনই হলে আপনার এই জিনিসটা ইনফিনিটি হবে, তাই না? তার মানে সিগমা ইজ ইকুয়াল টু 0 এই পার্টটা বাদে বাকি সব জায়গায় এটা হলো কি রিজন অফ কনভার্জেন্স। আরেকটা হতে তাহলে পারে স্যার আপনার এটা না গ্রাফটা না না, কিভাবে দাঁড়ান দেখাবো? দাঁড়ান, আরেকটা হতে পারে ইনফিনিটি যখন হবে। এস এর ভ্যালু যদি ইনফিনিটি হয় তাহলেও কিন্তু আনডিফাইন্ড, না তাহলে তো 0 হয়ে যাবে, তাই না? তাহলে না তো না 0 হবে। না না, সামথিং দাঁড়ান বাই দাঁড়ান 0 দাঁড়ান মিন্স দাঁড়ান ইনফিনিটি। দাঁড়ান 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 দাঁড়ান, না না ওয়েট করেন, একটু ওয়েট করেন। এখানে যদি মনে করেন ই টু দি পাওয়ার এস এর ভ্যালুটা যদি মাইনাস ইনফিনিটি হয়, এস এর ভ্যালুটা যদি আপনার মাইনাস ইনফিনিটি হয়, এস এর ভ্যালু মাইনাস ইনফিনিটি হলে কি হবে? এস এর ভ্যালু মাইনাস ইনফিনিটি হলে এটার ভ্যালুটা ইনফিনিটি হয়ে যাবে না? হ্যাঁ, ওইটার ভ্যালু ইনফিনিটি হলো, তাহলে তাহলে এটা যদি হলো স্যার তার মাইনাস নিচেও তো একটা ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি হবে। হ্যাঁ, মাইনাস ইনফিনিটি বাই মাইনাস ইনফিনিটি ইজ স্টিল আনডিফাইন্ড, স্টিল আনডিফাইন্ড না? ইনফিনিটি বাই ইনফিনিটি কি বলুন তো? ইনফিনিটি বাই ইনফিনিটি কি? ওয়ান। না, ইনফিনিটি বাই ইনফিনিটি ইনফিনিটি তো হবে স্যার। স্টিল ইনফিনিটি, আনডিফাইন্ড। ইনফিনিটি আসলে কোনো একটা নাম্বার না, বুঝছেন? মানে মেইন সমস্যাটা এটাই হয়, ইনফিনিটি কোনো নাম্বার না, ইনফিনিটি আসলে একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। ইনফিনিটিকে আপনি যদি ইনফিনিটি দিয়ে ভাগ করেন, এটা রেজাল্ট স্টিল ইনফিনিটি। আগে যে চিন্তা করলে ব্রেন গুলোয় যাবে, কিন্তু এটাই কিছু করার নেই। ঠিক আছে, মাইনাস ইনফিনিটি তো আমরা এই জিনিসটা তাহলে স্যার কনভার্ট করব, মাইনাস ইনফিনিটি কনভার্ট তার মানে করব। 0 থেকে মাইনাস ইনফিনিটি। না স্যার না উপরে নিচে যেখানে ইনফিনিটি থাক তার মানটা তো ইনফিনিটি আসতেছে। না না, আপনি যদি 1 কে যদি ইনফিনিটি দিয়ে ভাগ করেন তাহলে কি পান? 0। 0 আসবে। ঠিক আছে, আর ইনফিনিটিকে ইনফিনিটি ভাগ করলে ইনফিনিটি আসবে, আর ইনফিনিটিকে 1 দিয়ে বা কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ইনফিনিটি আসবে। কিন্তু কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে সেটা আসবে 0। সো আপনার এই তাহলে এটা হচ্ছে রিজন অফ কনভার্জেন্স, রিজন অফ যেটা সেটা তো কনভার্জেন্স হলে দুইটা গিয়ে, পয়েন্ট আসছে, একটা না 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 না, ভালো করে খেয়াল করেন, এই দুটো পয়েন্ট বাদে বাকি পুরোটাই রিজন অফ কনভার্জেন্স। এটা আপনি একে দেখাইতে পারবেন না, মানে এটা আপনি একে প্রকাশ করতে পারবেন না। সেটা মানে এটা 0 এবং তাহলে মাইনাস গ্রাফ। ইনফিনিটি, কেন পরীক্ষার কোশ্চেন আসতে পারেন আপনার কনফিউজড হয়ে যেতে পারেন না, যে 0 এবং মাইনাস ইনফিনিটি বাদে বাকি সবকিছুই আপনার রিজন অফ কনভার্জেন্স। এটা তাহলে আঁকবেন তো স্যার কিভাবে? গ্রাফ আঁকবেন আঁকতে না, পারবো না, তখনই আমার মাথায় বাস পড়বে। না না না, বাজ পড়বে না, না, আমরা এটা তখন করতে চিন্তা হবে। করবো
গ্রাফ এখন তো আর বাজ পড়বে না, এখন বুঝতে পারবে না সেগুলো। জি স্যার। আর কি রকম অঙ্ক থাকতে পারে? সাইন কজের অঙ্ক আপনাদেরকে অ্যাসাইনমেন্টে একটা সাইন কজের অঙ্ক দিতে পারি। সাইন কজের অঙ্ক দিলে আপনারা, আমি আশা করি এখন আপনারা পারবেন, কারণ আপনারা অলরেডি ইউলার থিওরেমটা জানেন। ঠিক আছে, ইউলার থিওরেমের মজাটা কি দেখেন, আমরা জেনে গেছি যে এখন e⁴ jx, এই জিনিসটা আসলে আমার আগেই আপনাদেরকে বলা উচিত ছিল। আমি আসলে নিজেও ভুলে গেছি, এগুলি মনে করার তো মনে নেই। cos x প্লাস j sin x তো, আর আপনার e⁻−jx মানে হলো গিয়ে cos x মাইনাস j sin x। এখন দেখেন, জি স্যার। এখন দেখেন আমরা এইটাকে চাইলেই মানে cos কোন একটা টার্ম যদি আপনার কাছে থাকে, মনে করেন কোন একটা টার্ম দেওয়া আছে cos, শুধুমাত্র cos সামথিং, মনে করেন cos ওমেগা টি ধরেন, আলোচনার সুবিধার্থে ওমেগা টি ধরেন, cos ওমেগা টি দেওয়া আছে। এখন cos ওমেগা টি ধরে আপনি চাইলেই অঙ্কটা করতে পারেন। আপনি cos বা sin এর ইন্টিগ্রেশন করে পুরো অঙ্কটা করতে পারেন। এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। আরেকটা যেটা হতে পারে, আপনি cosটাকে রেডিলি e⁻ ভাঙায় ফেলতে পারেন। এটাই বেটার স্যার, মানে আমরা cos মানে কারণ আমি cos যদি ওমেগা টি এই মাইনাস দুটাকে j যদি sin যোগ করে দিই, মানে এই ইকুয়েশনটাকে যদি এই ইকুয়েশনটার সঙ্গে যোগ করে দিই, আমার কিন্তু সাইন আর সাইন ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাই না? সাইন আর জি, সাইন শুধু ক্যান্সেল আউট cos হচ্ছে, শুধু cos থাকতেছে, 2 cos থাকতেছে বেসিক্যালি। 2 cos থাকার কারণে আমরা এখানে একটা হাফ নিয়ে আসবো, আর এখানে লিখবো যে e⁻jx প্লাস e⁻−jx, শেষ। কারণ e⁻ এর সুবিধাটা হলো কি, e⁻ আমি যদি ইন্টিগ্রেশন করি 14 15 যদি ইন্টিগ্রেশন করি, e⁻x ই থাকবে। সো এটার জন্য আমার আলাদা কোনো ফর্মুলা মুখস্থ করা লাগতেছে না। সো আমি অ্যাসাইনমেন্টে আপনাদেরকে একটা অঙ্ক দিব যেটার মধ্যে cos x থাকবে, ঠিক আছে? সো আপনার cos x থাকলে আপনারা যেটা করবেন যে ইউলার ফর্মুলা দিয়ে আপনারা ওই জিনিসটাকে সহজেই e⁻jx আর e⁻−jx এ ভাঙায় ফেলার পরে আমার যে আরওসি 4টা আসুক 5টা আসুক, জাস্ট আপনার স্টেপ গুলো বাড়বে। মনে করেন একটা কজের টার্ম যদি থাকে তাহলে আপনার দুইটা e⁻ আসবে, তাই না? তো দুইটা e⁻ আসলে আপনার বাই ডিফল্ট অবশ্যই আরওসি আপনার দুইটা আসবে। এটা নিশ্চয়ই আপনারা সবাই অনুমান করতে পারতেছেন যে আরওসি দুইটা আসবে। তো আরওসি যদি দুইটা আসে তখন আপনাকে যেটা করতে হবে যে আরওসিটা আইদার আপনার এরকম ব্যান্ড আকারে আসবে, একটা এরকম মনে করেন নাম্বারের প্লেন, এটা এখানে এরকম একটা ব্যান্ড আকারে আসছে, এটা একটা হইতে পারে একটা অপশন। আরেকটা হইতে পারে যে এই সাইডে আসছে আরওসি আর এই সাইডে আছে আরওসি, সেই ক্ষেত্রে আমরা বলে দিব যে এই জিনিসটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবেই না। অথবা যেটা হইতে পারে অল্টারনেটিভলি, আপনার এইখান থেকে একটা আরওসি শুরু হচ্ছে, এখান থেকে একটা আরওসি শুরু হচ্ছে, তখন আমরা কি করব যে আরওসিটা কোথায় গিয়ে কমন, একটা মিডল পয়েন্ট নেব, সেটা আমরা দেখবো যে কোথায় গিয়ে কমন, তারপর ওই কমনটা থেকে আমরা আরওসি। এই তিনটার বাদে আমি আর অন্য কোনো সিনারিও দেখতে পারি না। এই তিনটা সিনারিওর যে কোনো একটা সিনারিও হবে, কারণ ল্যাপ্লাসের ক্ষেত্রে আরওসিটা তো সবচেয়ে ক্রুশাল। হ্যাঁ বলেন। স্যার cos দিয়ে একটা एग्जांपल করানো যায়? cos দিয়ে একটা एग्जांपल মানে আপনাদেরকে গত ক্লাসে আমি দেখাইছিলাম, তাই না? এটা ইসের মধ্যে ছিল। আপনারা কি ওপেনহাইমার বইটা কেউ খুলছেন? যে ওপেনহাইমার বইয়ের মধ্যে খুলছি cos এর স্যার, একটা কিন্তু হচ্ছে এই যে ঠিক আছে, আমরা ওপেনহাইমার বইতে অঙ্ক করে দেওয়া আছে cos এর। আপনাদের ভাইবার ডেট পাইছেন আপনারা সবাই? জি স্যার, আমরা কবে রুটিন দিছে দেখছি। এইটা, এই পরীক্ষাটার ভাইবা কবে দিছে? ডেটটা ঠিক মনে পড়ছে না, থার্ড এক্সাম আর কি। স্যার আপনারটা 24 তারিখ পড়ছে। সেই ক্ষেত্রে আপনাদের অ্যাসাইনমেন্টটা কবে দিলে ভালো হয়? আমাদের তো আজকে দিলেই ভালো হয় স্যার, যত আগে যত দিতে পারেন। তাড়াতাড়ি দিবেন আমার তত তাড়াতাড়ি ভালো। আজকে তো 15 তারিখ, আমি আজকে হলে কি ডিপার্টমেন্টে অ্যাসাইনমেন্টটা জমা দিব, আগামীকাল দিয়ে দিই তাহলে। ওকে স্যার। আচ্ছা এবারে তো যে আর স্যার আমাদের রুব্রিক তৈরি এক্সট্রা করতে ক্লাসের হবে, বিষয়ে বলছিলেন। হ্যাঁ আপনাদের এক্সট্রা ক্লাস পরীক্ষা তো দিবেন হলো শুক্রবার দিন, সেটা তো আপনারা বলছেন যে পরীক্ষা শুক্রবার দিন দিবেন। তাহলে এক্সট্রা ক্লাসটা আমি শনিবার দিন আমরা দিনের বেলা করতে পারি, রাতের বেলা ক্লাস আছে, অথবা রবিবার দিন কি ডেট মিলবে? হ্যাঁ রবিবার হইলে হবে, রবিবার দিন দিনের বেলা হলে হবে। স্যার আমাদের সিডিটা কি গুগল ফর্মে হবে? না, সিটিটা হলে কি কোশ্চেন আকারে দিয়ে দিব, আপনারা ছবি তুলে পিডিএফ করে 1 ঘন্টার মধ্যে আপলোড করবেন। কোশ্চেনটা পাওয়া যাওয়ার পরে আপনারা খাতাতে সলভ করবেন। স্যার এক্সামটা কি শনিবারে নেওয়া যায় কোনোভাবে? এক্সট্রা ক্লাস তো একটা হ্যাঁ, নিচ্ছি, আমি চাচ্ছিলাম যে সব কয়টা সলভ ক্লাস করে তারপরেই না হয় হচ্ছে এক্সাম দিই। না, আপনার এক্সাম তো শুধুমাত্র ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের উপরে, তাই না? সো আপনি পরশুদিন Okay, ক্লাস তাহলে করবেন,
তারপর আমার মনে হয় না এরপরে আর কোনো সমস্যা থাকা পসিবল। আচ্ছা আমি স্যার কোনো হ্যাঁ এক্সাম বলেন। কি ভাইবা হবে নাকি গুগল ফর্মে হবে? ভাইবা হবে না, গুগল ফর্মে হবে না, আপনাকে কোশ্চেন দিয়ে দিব, আপনারা খাতায় সলভ করে ছবি তুলে জমা দিবেন। স্যার আমাদের একটু টাইমটা বাড়াই দিলে সুবিধা হতো। 1 ঘন্টা কি এনাফ না? স্যার আমরা গুগল ফর্ম পরীক্ষা দিচ্ছি 2 ঘন্টা নিয়ে, আমাদের বলেন? 2 ঘন্টা টাইম দিচ্ছে কে সময় গুগল দিছে ফর্ম। 2 ঘন্টা আপনাকে? রাতিল স্যার। সর্বনাশ, অনেক কঠিন ছিল কোশ্চেন। না স্যার আমরা পরীক্ষা এখনো দেই নাই, কালকে না, টেকনিক্যাল আমরা ফল্টের জন্য স্যারকে অনেক রিকোয়েস্ট করেছি পেছানো স্যার, হয়েছে। এটার উপর হচ্ছে ডিপেন্ড করেছে, মানে আমাদের রিকোয়েস্টের কারণে স্যার এটা করছে। বুঝতে জি পারছি। স্যার, আর তাছাড়া আমরা ম্যাথেরও এক্সাম দিয়েছি এইভাবে ছবি তুলে পিডিএফ করারও, তখনও স্যার আমরা একটু বেশি সময় পেয়েছিলাম। স্যার আপনি যদি একটু সময়টা বাড়ায় দিতেন আমাদের সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, আপনাদের যেটা যদি আমার সময় একটু বাড়ে বুঝতে আপনার তো ভালো হয়, অনেক অঙ্কের সময় স্যার অঙ্কের PDF সংখ্যাও তো বাড়বে তাই না? সময় বাড়লে তো অঙ্কের সংখ্যাও স্যার বাড়বে। ম্যাথ সলভ এইটা- করে পিডিএফ করে সাবমিট করতে না একটু ভেজাল হয়ে যায়, লাইক পিডিএফ করতে একটু সময় লাগে, তার উপর আবার অনেক সময় নেট কানেকশনের জন্য সাবমিট হতে চায় না। আবার কারো কারো এমন প্রবলেম হয় যে তাদেরকে গুগল ড্রাইভে সাবমিট করার লেগেছে, মানে এর আগের এক্সপিরিয়েন্স থেকে বলছে, আমার হয়নি, এখানে অনেকেই আছে যারা শেষমেশ ইভেন স্যারকে কেউ কেউ মেইলও করেছে কারণ টাইমের মধ্যে সাবমিট করতে পারছিল না তাই। আচ্ছা ঠিক আছে, স্যার আমাদের বুঝতে পারছি। টাইম বাড়ানোর ক্ষেত্রে যদি ম্যাথও বাড়ে তাহলে তো একই কথা হলো ব্যাপারটা স্যার। জি স্যার। তার উপর স্যার আমরা ছোট বাচ্চা। আচ্ছা ঠিক আছে, আম, আমি কোনো অঙ্ক খুঁজে পাচ্ছি না, তাহলে আপাতত চলেন আমরা এই জিনিসটাই সমাধান করি। সো এই জিনিসটা যদি আমরা সমাধান করতে যাই, তা আমাদেরকে যেটা করতে হবে, এক্সেস করার সময় আমাদের এই পুরো জিনিসটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন, এটার সঙ্গে অবশ্যই আপনার একটি ইউটি গুণ করা থাকবে তাই না? স্যার আমরা cos 80 থেকে এটা লিখেছি তাই না? হ্যাঁ, সো cos 80 এর সঙ্গে আপনারা মনে করেন এটার সঙ্গে একটা ইউ মাইনাস টি একটা টার্ম গুণ করা আছে। ইউ মাইনাস টি টার্ম যদি গুণ এই করা কারণে কি থাকে, স্যার প্লাস হয়েছে? কি কারণে প্লাস হয় স্যার? এটা মানে স্যার ওই যে মাইনাস টি একটা কারণে। না না না, এটা তো ইউলার্স আচ্ছা ফর্মুলা স্যার, থেকে এবার আসছে। ইউলার্স ফর্মুলা হ্যাঁ থেকে হ্যাঁ একটু আগে দেখলাম না, এই ইউলার্স ফর্মুলা এবার থেকে সেই যেটা। ইউটিটা না থাকার কারণে এটা কনফার্ম ছিল না স্যার। আর আচ্ছা, হাফটা হচ্ছে ওই যে দুইটা cos কে যোগ করার কারণে কি স্যার হাফ হ্যাঁ হয়েছে? হ্যাঁ, দুটো কসকে যোগ করার কারণে হাফ হয়েছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যদি লিমিটটা যদি চেঞ্জ করি, তাহলে এটার জন্য আমাদের লিমিটটা হবে লিখে মাইনাস ইনফিনিটি টু 0, আর হাফটা আমরা সামনেই রাখতে পারি, কোনো সমস্যা নেই। এখানে আমাদের আসবে হলে গিয়ে ই টু দি পাওয়ার জে এ টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে এ টি, এটার সঙ্গে এডিশনাল একটা ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি, তাই না? এটা তো আমাদের সূত্র। সো আমরা এখান থেকে হাফ করলাম, তাহলে আমরা এই জিনিসটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলি। একটা হলো কি ইনফিনিটি টু 0, একটা পার্ট আমরা রাখলাম হলো কি ই টু দি পাওয়ার, এখানে রাখলাম জে এ মাইনাস এস টি ডিটি, আরেকটা পার্ট আমরা রাখলাম হলো গিয়ে প্লাস হাফ মাইনাস ইনফিনিটি টু 0 ই টু দি পাওয়ার মাইনাস জে এ প্লাস এস টি ডিটি, এরকম দুটো পার্ট আসবে আমাদের, তাই না? তো এই দুটো পার্টের মধ্যে থেকে আমরা যে কোনো একটা পার্ট সমাধান করি, আমি শিওর যে আরেকটা পার্ট আপনারা করতে পারবেন। So, এখানে একটু কনফিউশন আছে হ্যাঁ বলুন। স্যার, আমরা জে মাইনাস এস যেটা লিখলাম, হুম। ও আচ্ছা, আমরা দুটাকে আলাদা আলাদা করে লিখেছি, বুঝতে পেরেছি হ্যাঁ, স্যার। দুটোকে আলাদা আলাদা করে, কারণ আমি যদি একসাথে করতে চাই আমি একসাথেও করতে পারবেন, আপনারা যদি চান যে একসাথে করতেও কোনো সমস্যা নেই, কিন্তু একসাথে করলে যেটা হবে যে আপনাকে একত্রে এই পুরো জিনিসটাকে ট্যাকেল করতে হবে। সো আমি আমার এত সূত্র মনে থাকে না, সো একত্রে করার থেকে ভেঙে নেওয়াটাই ভালো। একটু বেশিক্ষণ লিখতে হবে আর কি, কিন্তু ভুল হওয়ার চান্স অনেক কমে যাবে। সো এটা দিয়ে করলাম, এটা দিয়ে যদি আমরা করি আমাদের এই টার্মটা তাহলে সামনে চলে আসবে। আমাদের এই টার্মটা যদি সামনে চলে আসে 1 ডিভাইডেড বাই এটার সঙ্গে 2 এর সঙ্গে কি চলে আসবে, জে এ মাইনাস এস চলে আসবে, আর এখানে থাকবে হলো কি আমার ই টু দি পাওয়ার জে এ মাইনাস এস। আমি লিমিটগুলো বসাই দিই, একটা লিমিট বসাইলে আমার আসবে কি 0, আর একটা লিমিট যদি বসাই তাহলে আসবে ই টু দি পাওয়ার মাইনাস জে এ মাইনাস এস ইনফিনিটি। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত সবাই বুঝছেন। এখন আমরা যেটা করব যে আমরা রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটা আলাদা করে ফেলবো।
সো আমরা রিয়েল পার্টটা এবং এটার ভ্যালু তো আমাদের 1 চলে আসবে, সো এটা নিয়ে আমাদের আর ওয়ারি করার দরকার নেই। আমাদের এখানে তাহলে আসবে 1 2 জে এ মাইনাস এস, আমার এটার ভ্যালুটা চলে আসলো হলো কি 1, আর এটার সঙ্গে আমার মাইনাস ই টু দি পাওয়ার। এখন এখানে ব্যাপার যেটা জে এ, এটা আবার ইনফিনিটিতে চলে গেছে তাই না, সরি ইমাজিনারি পার্টে চলে গেছে, জে এ মাইনাস সিগমা মাইনাস জে ওমেগা, এটাই পুরোটা হলে কি আবার ইনফিনিটির সঙ্গে গুণ। ব্যাপারটা এরকমই দাঁড়াবে না তাহলে? দেখেন তো আমি ঠিক লিখছি নাকি? জি স্যার, ঠিক লিখছি মনে হয় তাই না? হ্যাঁ ঠিক আছে স্যার, জে হ্যাঁ, ঠিক মাইনাস আছে। হচ্ছে এস, এস ইকুয়াল আমরা সিগমা প্লাস জে ওমেগা লিখতে হ্যাঁ পারি। হ্যাঁ, ঠিক ঠিক আছে, বলছেন। তাহলে এখানে এখন আমরা যেটা দেখতেছি যে আমাদের ইমাজিনারি পার্টটা হলে কি জে যদি কমন নিই তাহলে এ মাইনাস ওমেগা হলে কি আমাদের ইমাজিনারি, সো ওইটা নিয়ে আমাদের ওয়ারি করার দরকার আর নেই। শুধু আমাদের ওয়ারি করতে হবে কি মাইনাস সিগমা নিয়ে শুধু ওয়ারি সিগমা। করতে হবে আমাদের, তাই না? মাইনাস সিগমাটা হলে গিয়ে তাহলে আমাদের এখানে কনসার্ন, এখন মাইনাস সিগমা যদি কোনোভাবে মাইনাসই থাকে আমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ মাইনাস সিগমা যদি মাইনাসই থাকে তাহলে আমাদের এটা সবসময় মাইনাস ইনফিনিটি আসবে। মানে আমি মনে হয় আরেকটু ইজি করে লিখলে মানে আমারও বুঝতে সুবিধা হবে, আপনাদেরও বুঝতে সুবিধা হবে। এইভাবে লিখি, চলেন একটা লিখি যে এখানে কমন নিলাম এ মাইনাস ওমেগা ইনফিনিটি একটা পার্ট, একটা পার্ট আমরা লিখলাম হলে কি ই টু দি পাওয়ার মাইনাস সিগমা মাইনাস ওমেগা। সিগমা ইনফিনিটি, জি স্যার, ঠিক আছে না? সো সিগমা এই পার্টটা নিয়ে হলে কি আমাদের সমস্যা, তো মাইনাস সিগমা যদি মাইনাস থাকে আমাদের কোনো সমস্যা নেই, কারণ মাইনাস সিগমা যতক্ষণ পর্যন্ত আপনার এরকম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই। সিগমা তার মানে হলো কি আমার গ্রেটার দেন 0 হতে হবে, তাই না? শুধুমাত্র সিগমার ভ্যালু আমাদের গ্রেটার দেন 0 হতে হবে। এভাবে কিন্তু অঙ্কটা করাটা মাচ ইজিয়ার হয়ে গেল। সিগমা তাহলে আমাদের গ্রেটার দেন 0 হতে হবে। সিগমা যতক্ষণ পর্যন্ত গ্রেটার দেন 0 হবে ততক্ষণ পর্যন্ত এই টার্মটা কিছুতেই ই টু দি পাওয়ার ইনফিনিটি আসার চান্স নেই, এটা কখনোই আসবে না। সবসময় কি আসবে? ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি আসবে। জি স্যার। কিন্তু সিগমার মান যদি কখনো 0 থেকে ছোট হয়ে যায় তখন কি হবে? তখন যেটা হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে তখন ইভেন আমাদের জিরো হয়, তাইলেও সমস্যা সিগমা নেই। তাহলে জিরো হলে, কিন্তু যে ওই জিনিসটা আমি এখনো ঠিক বলতে পারবো না, কিন্তু আপনি কখনো পোলে ধরতে পারবেন না, আরও সিটা আমরা কখনো পোলে ধরি না, এই জন্য আপনি জিরোতে ধরতে পারবেন না, ঠিক আছে? মনে আছে আমাদের যে 2 নম্বর একটা ছিল যে আরওসি কখনো পোলের মধ্যে হয় না, এই জন্য আমরা এখানে জিরো ধরবো না, আমরা এখানে গ্রেটার দেন 0 দিলে মনে হয় ইনাফ। হ্যাঁ স্যার, ঠিক আছে, তাহলে এখানে আমাদের প্রথম টার্মটার জন্য আমাদের ই আসবে হলে গিয়ে এক্সপ্রেশন আসবে হলে গিয়ে এইটা, মানে লাপ্লাস ট্রান্সফরমেশন আসবে হলে গিয়ে এইটা, ঠিক আছে? আমাদের লাপ্লাস ট্রান্সফরমেশন আসবে হলে গিয়ে 1 ডিভাইডেড বাই 2 জে এ মাইনাস এস, এবং এটার আরওসি হবে হলে গিয়ে সিগমা ইজ গ্রেটার দেন 0। জিরো। সিমিলারলি আমরা আরেকটা পার্টও সমাধান করে জাস্ট একসাথে বললাম। আমার মনে হয় লাপ্লাস ট্রান্সফরমেশনটা অনেক ইজি, ফুরিয়ার বা অন্য কিছুর থেকে লাপ্লাস ট্রান্সফরমেশনটা অনেক ইজি। ল্যাপ্লাসটা অনেক ইজি। জি স্যার। কারণ আপনারা ই টু দি পাওয়ার স্যার, বাদ তাহলে দিয়ে আমরা আপনারা যদি অন্য কোনো এনকাউন্টার করবেন না। হ্যাঁ বলেন। স্যার, আমাদের যে আরেকটা পার্ট ছিল ওইটার জন্য তাহলে তো আমাদের আরেকটা আরওসি বেরোবে, আরেকটা এইভাবে আরওসি দুটো বেরোবে, তারপর বেরোবে। আপনি দুটোর কমন আরওসি খুঁজবেন। আবার এমনও থাকতে পারে, মানে আমার পরীক্ষার সময় যেটা আমার যদ্দূর মনে পড়ে একটা অঙ্ক ছিল যেটার মধ্যে আপনার সাইন এবং কজ উভয়ই ছিল। সাইন এবং কজ যদি উভয়ই একটা অঙ্কের মধ্যে থাকে তাহলে বিশাল বড় সমস্যা। একটা সমস্যা তো হলে গিয়ে যে আপনার টোটাল 4টা ই টু দি পাওয়ারের টার্ম থাকবে, তাহলে কজের জন্য 2টা ই টু দি পাওয়ারের টার্ম, সাইনের জন্য 2টা ই টু দি পাওয়ারের টার্ম, ঠিক আছে? আপনি ওটা সমাধান করলেন, খুবই ভালো সেই কথা। দুইটা করে দুইটা থাকবে। আবার এখানে সাইন 3 থাকলো মনে করেন, আর এখানে 2 থাকলো, মানে এখানে 3 ওমেগা টি থাকলো, এখানে 2 ওমেগা টি থাকলো, তাহলে আপনার টোটাল কয়টা আরওসি থাকবে? 4টা ইউনিক আরওসি থাকবে। 4টা ইউনিক আরওসি থেকে আপনার কমন আরওসি বের করতে গিয়ে মাথা একদম, মানে এই কোর্সটা এই জন্যই কঠিন, বুঝছেন? মানে সিগন্যাল এবং সিস্টেম কোর্সটা পরীক্ষার জন্য অনেক কঠিন। কারণ হলো কি এই টাইপের অঙ্ক যদি পরীক্ষাতে দেয় মানে একদম ব্রেন ফ্রিজ হয়ে যাবে পুরো। স্যার, এখানে আমরা যদি এই অঙ্কের কথা বললি তাহলে হচ্ছে সাইনের জন্য 2টা ই টু দি পাওয়ারের টার্ম, কজের জন্য 2টা, তারপরে সেই 2টার তো আবার এক্সট্রা করে 2টা থাকবে স্যার, একটা রিয়েল পার্ট আর একটা ইমাজিনারি পার্টের জন্য। হ্যাঁ সেটা তো আছেই, ওটার কথা বাদ দিলাম, ওটার কথা বাদ দিয়ে তো আমার 4টা টার্ম চলে আসতেছে, ওটার কথা ধরলে তো আমি আর গোনারও সাহস পেতেছি না কয়টা টার্ম থাকবে। সেরপর শেষে আবার আপনার আরওসিটা যখন মিলাইতে হবে, মানে সবকিছু শেষে আপনি আরওসি মিলাইলেন, ঠিক আছে? আরওসিটা আসলে 4টা ডিফারেন্ট
দুইটা সংখ্যার একটা পেয়ার থাকবে, মানে একটা প্লাস এদিকে প্লাস মাইনাস একটা সংখ্যার, এই সংখ্যা আবার প্লাস মাইনাস একটা সংখ্যার। এই চারটার থেকে আবার আপনাকে কমন আরওসি বের করতে হবে, ঠিক আছে? তো এই কমন আরওসি বের করাটা মানে একদম নাইটমেয়ার। এই পুরোটা অঙ্ক করার পরে কমন আরওসি বের করাটা খুবই কঠিন। সেই একটা আপনারা অঙ্ক অনেক করতে লাকি তো যে পুরো এরকম টাইম অঙ্ক যায়। আপনাদের পরীক্ষায় করতে হইতেছে না। তাহলে আপনাদের কারো বাকি সময় কি করবো স্যার? একটা অঙ্ক করতে হয়ে যাবে। বুঝেন তাহলে বাকি সময় কি করবেন? এমনিতেই কি আপনার গ্রেড খারাপ আসে? মানে এই কোর্সে আপনার রিয়ারলি স্টুডেন্ট ইসের গন্ডি পার করতে পারে, বি মাইনাস বা বি এর গন্ডি পার করতে পারে এই কোর্সে। যদি আপনার মানে আমরা কিন্তু ভালো করতেছি থাকে, স্যার। আপনারা অনেক ভালো করতেছেন, তারপরে আপনাদের অনেকের মধ্যে কমপ্লেন যে কেন ভালো রেজাল্ট আসতেছে না। কিন্তু মানে আমার মনে হয় যে আপনারা এক্সট্রিমলি লাকি যে আপনারা প্যান্ডেমিকের সময় সিগন্যাল এবং সিস্টেম করতেছেন। নাহলে সিগন্যাল এবং সিস্টেম ডে ব্যাচের স্টুডেন্ট আপনারা যারা, আপনারা যদি এটা ফিজিক্যালি পরীক্ষা দিতেন তখন তো কমপ্লেন করার কোনো সুযোগ থাকতোই না। উল্টা আরো মানে দেখা যেত অনেকেরই রিটেক নিতে হতো। আপনারা অনেক লাকি যে আপনারা, এরকম একটা প্রবলেম, আসলে লাকি জি বলবো স্যার, এরকম কিভাবে, একটা অনেক প্রবলেম কম তো শিক্ষা হচ্ছে। ইলেকট্রোম্যাগনেটিক্সে ইলেকট্রোম্যাগনেটিক্স কি হয়েছে? অনেক ঝামেলা হয়েছে স্যার, আমরা অনেক খারাপ রেজাল্ট করেছি ইলেকট্রোম্যাগনেটিক্সে। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক্স কিন্তু এমনিতে ফিজিক্যালি পরীক্ষা হলে অনেক খারাপ রেজাল্ট হয়, কারণ ওই যে গসিয়ান আমরা স্যার টোসিয়ানের অঙ্ক, দিয়েছি। ডাইভারজেন্স হ্যানত্যানের অঙ্ক আমার দেখলে খুব ভয় লাগে এমনিতে। আপনারা কি ইলেকট্রোম্যাগনেটিক্স এর এটা কি এবার আমরা ছিল, সবসময় মানে গতবার ছিল না না? স্যার, গত সেমিস্টারে, গত গত মানে সেমিস্টার অর্ধেক ছিল। ক্লাস কি আপনারা ইসে করছেন, ইউনিভার্সিটিতে জি করছেন? স্যার, অর্ধেক ইউনিভার্সিটিতে ফিজিক্যাল এক্সাম দিয়েছি, মিড টার্ম ফাইনাল দিয়েছি হচ্ছে মিডটার্ম কেমন হয়েছিল কি আপনাদের? অনলাইনে। মিড টার্ম জঘন্য হয়েছিল, ওই হচ্ছে ফাইনাল দিয়ে একটু রক্ষা। আচ্ছা, বেঁচে গেছেন একদম। ইলেকট্রোম্যাগনেটিক্স অনেক কঠিন। কিছু কোর্স আছে মানে ইঞ্জিনিয়ারিং এ আপনার সিগন্যাল এন্ড সিস্টেম, ইলেকট্রোম্যাগনেটিক্স, তারপর লাগে সার্কিট 1। খুব অদ্ভুত ভাবে সার্কিট 1 পরীক্ষাটা সবার কেন জানি খারাপ হয়। আর এরপরে হলো কি আপনার ইলেকট্রনিক্স 2 ফিডব্যাক সিস্টেমের যে অঙ্কগুলো, এই কোর্সগুলো খুব ডিফিকাল্ট, খুবই এবারে আছে স্যার ফিডব্যাকের ম্যাথ, এবারে আছে। ফিডব্যাকের ম্যাথ অনেক কঠিন, মানে শিখতে ফিডব্যাকের হবে ম্যাথ আমাদের যদি জন্য। আপনাদের ভালো করে না পড়ে, ফিডব্যাকের ম্যাথ বোঝা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। কারণ ফিডব্যাকের যে বইটা আমি জানি না আপনাদের কোন বই দিছে ফিডব্যাকের জন্য। স্যার আমাদের নির্দিষ্ট কোনো বই নেই স্যার, হচ্ছে অনেক কয়টা রাইটারের অনেক কয়টা চ্যাপ্টার, মানে এক এক ইয়ের জন্য এক একটা বইগুলো পড়ায়। মানে একদম হচ্ছে বিদেশি ফিডব্যাকের বই জন্য পড়ায় তো ওখানে, মেহতার কোনো একটা বই। ইন্ডিয়ান জি স্যার। রাইটারের বই পড়ায় না। আমার যতদূর মনে আছে এটা একটা বিদেশি রাইটারের বই, আমি ওনার নামটা ভুলে গেছি। তো ওরা এমন ভাবে লেখে যে স্টুডেন্টরা অলরেডি সব জানে, ব্যাকগ্রাউন্ড জানা ওদের। তো এই জন্য দেখা যায় যে আমাদের মতো স্টুডেন্ট যারা, ওরা আর কি পুরো জিনিসটা বুঝে উঠতে পারে না, অনেক কষ্ট হয়, বই পড়ে শিখতে অনেক কষ্ট হয়। যাই হোক, তো আশা করি আপনাদের লাপ্লাস নিয়ে কোনো সমস্যা হবে না। আমরা শুক্রবার দিন লাপ্লাসের একটা পরীক্ষা দিব, আর আমরা বৃহস্পতিবারের জন্য তাহলে এক্সট্রা কিছু জিনিস শিখবো। আর শনিবারের ক্লাসটা আমরা তাহলে রিভিউ হিসাবে নিব, যে পুরো কোর্সের কন্টেন্ট কি কি। আর ততদিনে আপনারা অ্যাসাইনমেন্ট পেয়ে যাবেন। অ্যাসাইনমেন্টে যদি কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই শনিবার দিন আমার সঙ্গে এটা নিয়ে ডিসকাস করবেন, যদি অ্যাসাইনমেন্টে কোনো সমস্যা থাকে। স্যার অ্যাসাইনমেন্ট একটু পরে দিলে ভালো হয় আমাদের জন্য, কারণ স্যার সব অ্যাসাইনমেন্ট একসাথে দিলে আমরা চাপে পড়ে যাব। তাহলে কি করব আপনারাই বলে দেন কি করব। অ্যাসাইনমেন্টটা আমাদেরকে কবের মধ্যে দিতে হবে আমি বলি। আপনাদের পরীক্ষা কবে বললেন? 24 তারিখ, তাই না? জি স্যার। অ্যাসাইনমেন্টের ডেডলাইন আপনাদের অবশ্যই 24 তারিখ থাকতে হবে, যাতে আপনার ভাইবার আগে আমার কাছে অ্যাসাইনমেন্ট গুলো থাকে আপনাদের। কালকে দিলেই হলো। তাহলে 17 তারিখ দিলে হবে স্যার। 17 তারিখ হলে মানে 24 তারিখ লাস্টে পড়ে 7 দিন। না, 17 তারিখ যদি দেই, মানে আমি 16 তারিখ কালকে আগামীকাল রাতে যদি দেই, তাহলে আমি 23 তারিখ রাতে রাখবো হলে কি লাস্ট ডেট। সেক্ষেত্রে আপনারা একদম পরিপূর্ণ 7 দিন সময় পাবেন। এখন এটা জি স্যার, আগামী কালকেই দেন স্যার। ঠিক আছে, কারণ যেহেতু আপনাদের 24 তারিখ পরীক্ষা, আমাদের ইউনিভার্সিটি থেকে বলে দিছে এই ইসের আগে, ভাইবার আগে অ্যাসাইনমেন্ট কমপ্লিট হওয়া লাগবে। কারণ অনেক স্টুডেন্টই অ্যাসাইনমেন্ট জমা দেয় না বা অ্যাসাইনমেন্ট পৌঁছায় না আমাদের কাছে, তখন ভাইবার দিন জিজ্ঞেস করতে হয় অ্যাসাইনমেন্ট দিছেন নাকি। তখন অনেকেই বলে যে স্যার আজকে রাত্রে দিয়ে দিব, কিন্তু ওই অ্যাসাইনমেন্ট আমি আর কখনোই পাই না। এই জন্য আমার মনে হয় কালকে রাত্রে দেওয়াটাই বেটার হবে আমাদের জন্য। ওকে স্যার। ঠিক আছে, তাহলে স্যার আপনারা স্যার কালকের হ্যাঁ, সিটিটা নেক্সট সেমিস্টারে কি সিগন্যাল আর একটু বললাম, আমি শুনিনি আপনার কথা। পরের তো কালকে সেমিস্টারে বা এটা কি সেকেন্ড পার্ট কোনো আছে স্যার? সিগন্যাল হ্যাঁ, 2 এর কোনো এটার কোর্স আছে? সেকেন্ড পার্ট আছে। এটার সেকেন্ড পার্ট হলো কি আপনার হিসাবে আছে, আপনি সিগন্যাল এবং সিস্টেম করবেন না, সরি সিগন্যাল এবং সিস্টেম, এটা ডিএসপি করবেন না, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং।
ডিজিটাল সিগন্যাল digital প্রসেসিং এর মধ্যে signal- আপনার যে আরেকটা কি শিফটিং, জানো? কনভলিউশন, তারপরে যে আপনার কজাল নন কজাল এগুলি থাকবে সব আবার। আর স্যার, কমিউনিকেশন শুক্রবারের সিটিটা কখন হবে? থিওরি যখন করবেন ওটা তো থাকবে। শুক্রবারে আমার ক্লাস আছে হলে গিয়ে সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত। সিটিটা নিলে থেকে নিই 11টা থেকে 12:30 পর্যন্ত নিই, বা 10:30 থেকে 12টা পর্যন্ত নিই। স্যার বিকেলে নিলেই তো স্যার, ভালো সেটাই হয় তাহলে। ভালো হয়। বিকালে আমার ক্লাস আছে, হলে গিয়ে 3:30 থেকে 6টা পর্যন্ত। আপনারা 3:30টার আগে হলে দিতে পারেন, যেমন মনে করেন 2টা থেকে 3:30 দিতে পারেন। স্যার, সেটা হচ্ছে আমার মনে হয় যে সকাল টাইমটাই বেটার ছিল। আপ টু ইউ, আপনারা আমাকে বৃহস্পতিবার দিন বললেন। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আমি আজকের ক্লাসটা এখানে এন্ড করে দিলাম। থ্যাংক ইউ।